আসসালামু আলাইকুম, শুভ সকাল। অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 4 এ আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আগের দিন প্রোগ্রেসিভ বান্ডল সিস্টেমের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো পড়ছিলাম। প্রোগ্রেসিভ বান্ডল সিস্টেমের যেহেতু ক্লাসের আগের দিন কেউ আসেন নাই, প্রোগ্রেসিভ বান্ডল সিস্টেমটা আরেকবার একটু রিপিট করতেছি। এটা কি বলতে পারবেন প্রোগ্রেসিভ বান্ডল সিস্টেমটা কি? আচ্ছা, বান্ডল কাকে সেমিস্টারে বান্ডল কাকে বান্ডল হচ্ছে কাটিং এর মধ্যে যে আলাদা আলাদা টুকরোগুলো হয়, যেমন হচ্ছে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, এগুলো হচ্ছে আলাদা আলাদা করে বান্ডল করা হয়। ধরেন ফ্রন্ট পার্ট, ঠিক আছে, এটা তাহলে একটা নির্দিষ্ট সাইজের হতে হবে। ফ্রন্ট পার্ট তো অনেক আছে, এক্স বাই এক্সেল বা ডাবল এক্সেল। আচ্ছা, তো ডাবল এক্সেল এর একটা বান্ডেল আর সেখানে এলো থাকবে, তাই না? ডাবল এক্সেল এর বান্ডেলের ভিতর কি এলো থাকবে না? এলো থাকবে না? তাহলে বান্ডেল কি ডাবল এক্সেল এর একটা আর শুধুমাত্র ডাবল এক্সেল এর একটা হবে, তারপরে এর একটা হবে, আর তারপরে আবার এক্সেল এর একটা হবে। এগুলো একটা বান্ডেল। তাহলে প্রোগ্রেসিভ বান্ডেল সিস্টেমটা কি? যেখানে ধরা যায় যে একটা সুইং মেশিন, ঠিক আছে, আপনাদের যে বসার ব্যবস্থাটা আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ধরেন এখানে একটা সুইং লাইন আর এই জায়গায় একটা সুইং লাইন, এই দুটো সুইং লাইনের মাঝখান দিয়ে ট্রে চলে গেছে। ট্রে, এই জায়গাটাকে বলে ট্রে। এই ট্রে দিয়ে কাপড়গুলো আস্তে আস্তে কি এই অপারেটরটা একটা বান্ডেল দিবে, এই অপারেটরটা একটা বান্ডেল দিবে, নিয়ে সে তার অপারেশনটা করবে যে শোল্ডার জয়েন্ট করে সে আবার কি এখানে ট্রেতে ফেলে দিবে। ফেলে দেওয়ার পর পরবর্তী অপারেটর সে হচ্ছে শোল্ডার জয়েন্টের পর কি হয়, স্লিভ অ্যাটাচ হবে। সে স্লিভ অ্যাটাচের অপারেশন করলো, স্লিভ অ্যাটাচ অপারেশন দুজন মিলে করতেছে। এখানে দুটো বান্ডেল আছে, একটা বান্ডেল এই দিলে, একটা বান্ডেল এই দিলে, ওরা করলো। করার পরে আবার এরা এখানে ড্রপ করে দিল ওদের কাজটা। ড্রপ করার পর এটা সামনে এখানে হচ্ছে সাইড সিনে গেল, একজন এই সাইড সিন করতেছে, একজন এই সাইড সিন করতেছে। তারপরে আবার এখানে আবার ধরেন একজন বটম হেম করতেছে আর একজন বটম হেমে সে একটা সেলাই দিয়ে দিচ্ছে। তো এখানে কি হচ্ছে, জিনিসটা এইভাবে সামনে যাচ্ছে না, প্রোগ্রেস করতেছে। এটাই হচ্ছে প্রোগ্রেসিভ বান্ডল সিস্টেম, পিবিএস। এখন বুঝে গেছে? আচ্ছা, তাহলে প্রোগ্রেসিভ বান্ডল সিস্টেমের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এখানে আছে, এগুলো একটু দেখে নেবেন। এবার এটার বৈশিষ্ট্য কি, প্রোগ্রেসিভ বান্ডল সিস্টেমের বৈশিষ্ট্য কি? তাহলে এখানে কি প্রোগ্রেসিভ বান্ডল সিস্টেমের বৈশিষ্ট্যগুলো কি লেখা আছে? বান্ডলস কনসিস্ট অফ গার্মেন্ট পার্টস নিডেড টু কমপ্লিট আ স্পেসিফিক অপারেশন। তাহলে বান্ডলে কি কি থাকে? যে গার্মেন্ট পার্টগুলো মানে বেসিক পার্টগুলো, হ্যাঁ, যে আমার যে পার্ট দরকার সেই পার্টগুলো বান্ডল আকারে একসাথে থাকে। আর তারপরে হচ্ছে some firms operate with a standard bundle size, while others vary bundle sizes according to size of pieces in bundle and operation to bundle to be completed. To be completed. এটা হচ্ছে কি বুঝাইছে? এটা প্রোগ্রেসিভ বান্ডল সিস্টেম। এটা কি? এটা মূলত একটা হচ্ছে প্রোডাকশন সিস্টেম, তাই না? পিএস, হ্যাঁ, প্রোডাকশন সিস্টেম পিএস। তো এই প্রোডাকশন সিস্টেম কি শুধু গার্মেন্টসে অ্যাপ্লাই হয়? হ্যাঁ, অন্যান্য ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টেও এটা ইউজ হতে পারে। ফার্ম বলতে ওটা বোঝানো হয়েছে যে কিছু কোম্পানি, মানে ফার্ম বলতে কোম্পানি বোঝানো হয়েছে। আর গার্মেন্টসের যে প্রোডাকশন সিস্টেম ওগুলো কিন্তু সবার একই। কারণ আপনার ধরেন হচ্ছে অনন্ত ফ্যাশন লিমিটেডে যেভাবে প্রোগ্রেসিভ বান্ডল সিস্টেম
এল এক্সেল ডাবল এক্সেল সবই কি একই বান্ডেলে থাকে থাকে না তো তাহলে যে গার্মেন্টস এর ক্ষেত্রে এটা প্রযোজ্য যে while others vary bundle sizes according to size of pieces in bundle and operation to be completed তো যেমন ধরেন আমি হচ্ছে যখন কাটিং করছি কাটিং করার সময় আমি হচ্ছে 50টা প্লাই নিয়েছি 50টা প্লাই মানে 50টা প্লাই দিয়ে একটা লে বানাইছি লে বানানোর পর এখান থেকে আমার হচ্ছে যখন এক্সেল সাইজ কাটছি এক্সেল সাইজ কাটতে গিয়ে আমার এক্সেল সাইজের স্লিপে একটা ভুল হয়ে গেছে একটি স্লিপ নষ্ট হয়ে গেছে আর এম সাইজের স্লিপ পাঁচটা নষ্ট হয়ে গেছে এটা কি পসিবল যেহেতু ফ্লাইয়ের জন্য 50টা তাহলে 50টা আমরা 5টা নষ্ট হতে পারে আপনারা কাটিং ডিপার্টমেন্টে যখন ইন্টার্নশিপে যাবেন বা ইন্ডাস্ট্রি ভিজিটে যাবেন ভালো করে লক্ষ্য করলে দেখবেন ওখানে প্রত্যেকটা প্রসেসের শুরুতে একবার ইন্সপেকশন হয় শেষে একবার ইন্সপেকশন হয় যাতে ডিফেক্ট ম্যাটেরিয়াল ডিফেক্ট আইটেম পরবর্তী স্টেপে যাতে না চলে গেলে তখন এই ডিপার্টমেন্ট বকা খাবে পরবর্তী মানে পরবর্তী জায়গায় ডিফেক্ট কেন গেছে তখন এদেরকে কৈফিয়ত দিতে বলবে যে আপনাদের কাজে গাফিলতি আছে ভুল আছে তো এই যে একটা মার্কার এই মার্কার অনুযায়ী আমি 50টা প্লাই সাজাইছি প্লাই সাজানোর পরে আমার ধরেন এখানে তিনটা সাইজ আছে এল এক্সেল ডাবল এক্সেল টি শার্ট হলে তিনটা সাইজের আমার কয়টা বেসিক পার্ট হবে বেসিক পার্ট শুধু একটা টি শার্টে কয়টা একটা টি শার্টে 8টা পার্ট একটা টি শার্টে কয়টা আপনি পরে আছেন ভিতরে টি শার্ট মেইন হচ্ছে 4টা হ্যাঁ রিপ হতে পারে না রিপ তো এখানে আমি রিপ তো এখানে কাটতেছি না রিপের ফ্যাব্রিক আলাদা না সিঙ্গেল জার্সি দিয়ে তো আমি রিপ কাটতেছি তাহলে 4টা পার্ট আর আমার সাইজ কয়টা আছে সাইজ আছে তিনটা 12টা ধরেন এই মার্কারে আমি 12টা ফ্যাব্রিক কাটব তো এইভাবে এক একটা থেকে এরকম আমার 50টা প্লাই আছে 50টা প্লাই থেকে আমি কয়টা পাচ্ছি একটা করে এক্সেল সাইজের আইটেমের সব পার্ট এল সাইজের আইটেমের সব পার্ট ডাবল এক্সেল আইটেমের সব পার্ট পাচ্ছি না তো এখানে যখন আমি এটা পাবো পাওয়ার পরে 50টা প্লাই কিন্তু আমার 50টা আইটেম হয়ে যাবে 600 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে টোটাল একটা থেকে আপনি যদি 12টা পান 12 × 5 12 60 600 ঠিক আছে 600টা পাচ্ছেন তো 600 এর ভিতর আপনি কি পাচ্ছেন 50টা এক্সেল মানে কি এক্সেলে হচ্ছে 4টা পার্ট 50 × 4 মানে আপনার হিসাবে উঠে নিচ্ছি তারপরে 50টা এল প্রত্যেকটা 4টা এখানে 200 আর 50টা ডাবল এক্সেল 200 200 200 600 মানে আপনি যেটা বুঝতে যেভাবে মনে রাখতে চাচ্ছেন 600 টি শার্ট পাচ্ছে 150 হ্যাঁ টি শার্ট পাচ্ছেন 150 তো আমরা ওই হিসাবটা আমাদের এখন দরকার নেই ঠিক আছে এটা আমরা আলোচনা চলতেছে তো এক্সেল পার্টটা যখন আমি কাটবো ওই অটোমেটিক সেমি অটোমেটিক যে স্ট্রেট নাইফ দিয়ে সে কাটতেছে অপারেটর কাটতে গিয়ে সে হচ্ছে এক জায়গায় প্রথম পার্টটা এইখানে একটু ভাঁজ হয়েছিল একটু জড়জড় হয়েছিল এই জায়গাটা একটু জড়জড় হয়েছিল এই জায়গাটায় ধরেন এই একটা পিস নষ্ট হয়ে গেছে এক্সেল সাইজে একটা পিস নষ্ট হয়ে গেছে একটা স্লিপ তাহলে কি আমি বাকি তিনটা পার্ট ইউজ করতে পারতেছি পারতেছি এটার জন্য বাকি 3টা স্টকে থাকবে হ্যাঁ মানে বাকি তিনটা স্টক হ্যাঁ রাইট স্টকে থাকবে এক্সট্রা স্টক যদি সুইং ফ্লোরে গিয়ে কেউ ভুল করে ফেলে ওখান থেকে সে নিতে পারবে এই স্টক এভাবে পাঠানো হয় তাহলে আমার এক্সেলে যেহেতু একটা ভুল হয়ে গেছে এক্সেলের বান্ডেলে কি 50টা থাকবে আর 49 হয়ে যাবে এবার ধরেন এরকম সেম প্রবলেম একটা এল সাইজের 5টা প্লাই হয়েছে তাহলে আমার এল এর বান্ডেল কি আর 50 থাকবে বুঝতে পারছেন 5টা পার্ট নষ্ট হয়ে গেছে তখন এটা 45 হবে আর ডাবল এক্সেল মনে করেন 50টাই ঠিক আছে তখন আমার বান্ডেল যাচ্ছে এই সুইং ফ্লোর বান্ডেল যাচ্ছে কয়টা স্যার ডাবল এক্সেল 50টা যাবে আর ওটাতে 45টা আর ওটাতে 49টা রাইট তো এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে এই বান্ডেল সাইজ
বা আমার এখানের অপারেশন অনুযায়ী এবং ওখানের অপারেশন, কাটিং ফ্লোরের অপারেশনে কি গরমিল হয়েছে, ভুল হয়েছে, এবং সুইং ফ্লোরে আমার কি কতটুকু কি আমি ইউজ করতে পারবো, ওই হিসাবে আমি বান্ডলগুলো কাটাচ্ছি। আপনাদের এগুলো পড়া থেকে কাটিং ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে, ভিতরে কভার হয়ে যাচ্ছে। Bundles are assembled in the cutting room where cut parts are matched up with corresponding parts and bundle tickets. তাহলে বান্ডলস গুলো হচ্ছে কাটিং রুমে অ্যাসেম্বল করতেছে। অ্যাসেম্বল মানে কি, বান্ডল বা গিট বানাতেছে। where cut parts are matched up with corresponding parts and bundle tickets. bundle tickets বলতে ওই যে প্রত্যেকটা বান্ডেলের আবার আলাদা একটা নাম্বার আছে, ওটাকে টিকিট বলে আর কি, যাতে আলাদা করে শনাক্ত করা যায়। সাইজ শনাক্ত করা যায়। সাইজ এবং বান্ডেল এটা ধরেন হচ্ছে এই যে এখানে যে 50টা প্লাই, এখানে যে 50টা প্লাই ব্যবহার করছে, আপনার যখন কাপড়ের রোল আসবে, যেমন ধরেন একটা কাপড়ের রোল থেকে আপনি হচ্ছে 100টা গার্মেন্ট তৈরি করতে পারবেন, একটা কাপড়ের রোল থেকে 100টা গার্মেন্ট তৈরি করতে পারবেন। তাহলে 10,000টা গার্মেন্ট করার জন্য কয়টা কাপড়ের রোল লাগবে? সহজ করে বলুন। একটা রোল থেকে 100 পিস গার্মেন্ট হচ্ছে, তাহলে আমার যদি 10,000 পিস গার্মেন্ট তৈরি করতে হয়, টার্গেট থাকে 10,000 পিস, 100 কত গুণ? 100 গুণ 10,000কে আমি কিভাবে লিখতে পারবো? 100 গুণ 100 লিখতে পারবো না? হ্যাঁ, তো তাহলে আমার কয়টা রোল লাগবে? 100টা রোল লাগবে। তো এই 100টা রোল যখন আমার আসবে ইয়েতে ইনভেন্টরিতে, যখন ওই ধরেন কাপড়টা আসতেছে চায়না থেকে যখন কাপড়টা আসবে, আসার পর আমার পোর্টে নামবে, পোর্টে নামার পরে ওই লজিস্টিক্স যে ইয়েগুলো মিনি কি বলে ওই যে কার্গো ভ্যান যেগুলো আছে, ওগুলো যখন আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাপড়টা দিয়ে যাবে, দেওয়ার পর যখন আপনার ইনভেন্টরি নিচে স্টোর ইনভেন্টরি সেকশন সে রিসিভ করবে, রিসিভ করার পর এই 100টা রোলের কিন্তু নাম্বার থাকবে। ধরুন একটা নাম্বার থাকবে এরকম নাম্বার থাকবে, সিরিয়ালের এরকম নাম্বার থাকবে 100টা রোল, বুঝতে পারছেন? এই 100টা রোলের নাম্বার এই যে এখানে ওই 100টা রোল থেকে আবার আমি কেটে ধরুন হচ্ছে 50টা প্লাই বানাইছি, সরি 50টা না, যেহেতু এখানে 50টা প্লাই থেকে 600টা গার্মেন্ট হচ্ছে, 600টা গার্মেন্ট আপনি হিসাব করলেন না? এর আগে একটা 600, সরি 600টা না 150টা, 150টা হচ্ছে গার্মেন্টস হচ্ছে, আর পিসেস হচ্ছে 600। হ্যাঁ পিস হচ্ছে 600। তো আমি কি বললাম, একটা রোল থেকে আমি 100 গার্মেন্ট পাচ্ছি, তাহলে ধরুন এই 50টা প্লাইয়ের ভিতর 2টা রোল ফ্যাব্রিক আছে, একটা রোলে আমার 60 প্লাই করে হচ্ছে, মানে এই অঙ্কটা আপনি আপনারা হয়তো কনফিউজ হয়ে যেতে পারেন, আমি এমনি মাথায় ধরে নিলাম। এই 50টা প্লাইয়ের ভিতর ধরেন 2টা রোলের ফ্যাব্রিক আছে, 10112 আর 101115, এই দুই রোল কেটে এখানে 50 প্লাই করা হয়েছে, বুঝতে পারছেন? প্লাই কাকে বলে? এই যে একবার যেমন খান কাপড় বিছাচ্ছি, রোল আর ফ্লাই আলাদা। রোল আর প্লাই আলাদা। রোল হচ্ছে পুরো খান্ডা মোটা, এটা হচ্ছে রোল। রোল প্লাই হচ্ছে তুমি যে একটা মানে বিছাইছো না, রোল একটা পিস অফ যে টেবিলটা বিছানো এজন্য কাটিং টেবিল। আর একটা নাম আছে রোল হচ্ছে এদিকে দেখেন স্পেডিং বলে বক্স। এই যেগুলো হচ্ছে একটা কাপড়ের রোল, ঠিক আছে? এই যে এটা হচ্ছে একটা লে, এবার এই লের ভিতরে 50টা বা 70টা বা 80টা ফ্যাব্রিকের প্লাই আছে এবং এই প্রত্যেকটা প্লাই হচ্ছে এই রোলকে কেটে কেটে বানানো হয়েছে, তাই না? যে একটা রোল আমি বিছাচ্ছি, বিছাইতে এই আমার হচ্ছে 10 মিটার হবে, আমি কেটে দিব, তারপরে আবার তার উপর বিছাবো। আপনারা ফ্যাব্রিক স্প্রেডিং করছেন না? তো এই তাহলে এখানে 2টা রোল থেকে ধরে দেন আমি 50টা প্লাই বানাইছি, তো আমার তখন এটা কি, তখন আমার এখানে আলাদা একটা ইয়ে হবে, আমার আলাদা তখন বান্ডেলের টিকিট নাম্বার হবে, মানে
বান্ডেল শনাক্ত করার জন্য আলাদা নাম্বার দিতে হবে। যেমন এটা আমি দিলাম BX1 বা BA1, তারপরে আরেকটা হবে BA2, মানে এভাবে আমি নাম্বারিং করলাম। এটা এক এক ইন্ডাস্ট্রিতে তাদের কাটিং ডিপার্টমেন্ট আলাদাভাবে নাম্বারিং করে। আর তাছাড়া আপনার তো সর্টিং নাম্বারিং বান্ডেলিং হচ্ছে SNB, সর্টিং নাম্বারিং বান্ডেলিং কাটিং এবং প্রত্যেকটা পার্টের রয়েছে আপনার এটার ভিতরে এখানে যে 12টা পার্ট আছে, এই 12টা পার্টেরও আলাদা আলাদা ওই যে টিকিট মারা থাকবে না, স্টিকার লাগানো থাকবে না, প্রত্যেকটার উপর সর্টিং করা থাকবে না, যাতে এই যে ফ্যাব্রিকের যে প্লাইটা, এই প্লাইয়ের স্মল একটা স্লিভের সাথে অন্য আরেকটা প্লাই, নিচের একটা প্লাইয়ের বডিটা মিশাই না করে ফেলি। ওই জন্য আমার একটা স্টিকার বসানো হবে না। বুঝে বলতেছেন নাকি না বুঝে বলতেছেন? আলাদা আলাদা শনাক্ত করার জন্য। এই যে একটা নির্দিষ্ট প্লাই, এটার যে এস সাইজ, এই এস সাইজটার আমি নাম দিলাম এস সাইজের একটা স্লিভ, তাহলে SLV1। ধরুন বা এটা আমি হচ্ছে 10111 একটা নাম দিই, কোড নাম্বার দিলাম। আরেকটা এইটারই যে স্লিভটার যে ফ্রন্ট পার্ট সেটা হবে 10111, এইটার যে ব্যাক পার্ট সেটা আমি স্টিকার দেব 10111, আর এটার যে আরেকটা স্লিভ সেটাও স্টিকার দিব 10111, এটার নিচেটা দিব 10112, আর তারপর পাশে যেটা হচ্ছে আবার এল সাইজটা দিলাম 20111, তারপর এই এল সাইজের ব্যাক পার্ট 20111, এল এর ফ্রন্ট পার্ট 20111, এল এর আরেকটা স্লিভ 20111, পরেরটা 20112। এই নাম্বারিংটা করতেছি। তারপরে লেবার ওয়ার্কাররা, এটা হচ্ছে কাটিং ডিপার্টমেন্ট থেকে আস্তে আস্তে যে সুইং রুমে নিয়ে যায় ট্রলি দিয়ে, আর অপারেটরদের তারপরে হচ্ছে নিজেদের যে প্ল্যানিং আছে, প্ল্যানিং ডিপার্টমেন্ট যেভাবে প্ল্যান দিয়ে রাখছে যে এই স্টাইলটা এখানে হচ্ছে আজকে কয় তারিখ 25, তো এই স্টাইলটা এখানে 28শে জানুয়ারি থেকে শুরু হবে। 28শে জানুয়ারি থেকে লাইন নাম্বার 15 এবং লাইন নাম্বার 18তে এই স্টাইলটা যাবে, ফিড হবে। তো তখন ওইটা আমরা ট্রেতে তুলে রাখবো, 25 জানুয়ারি তুলে রাখলাম, এটা 28 জানুয়ারি আমরা ছেড়ে দেবো, রিলিজ করে দেবো। এবার আমরা মডিউলার প্রোডাকশন সিস্টেম তাহলে মডিউলার সিস্টেমটা কিন্তু সরাসরি প্রোগ্রেসিভ PBS না, প্রোগ্রেসিভ বার্ডেন সিস্টেম না, তার থেকে একটু ডিফারেন্ট। এখানে ডিফারেন্টটা কোন দিক থেকে, এখানে ওয়ার্কাররা আরেকটু মাল্টি স্কিল হয়। ওখানে আমি একদম সিঙ্গেল স্কিল, মানে একটা ইউনিফর্ম স্কিলের ওয়ার্কার দিয়ে আমি হচ্ছে অনেকগুলো ওয়ার্কারের সমষ্টিতে আমি প্রোগ্রেসিভ বার্ডেন সিস্টেমটা অপারেট করতেছি বা অনেক বড় লাইন বানাচ্ছি। এখানে মডিউলার সিস্টেমের লাইনটা অত বড় হবে না, লাইনটা ছোট হবে এবং লাইনটা সরলরৈখিক হবে না, লাইনটা অনেকটা বৃত্তাকার টাইপের হবে, যাতে লাইনটা বিভিন্ন জায়গায় ওয়ার্কার স্টেশন থাকবে এবং এক একটা ওয়ার্কার একাধিক স্টেশনে গিয়ে যাতে কাজ করতে পারে। এই যে স্ন্যাপ বাটন অ্যাটাচিং মেশিনের ইয়েটা তো আমি বলছিলাম যে একটা ওয়ার্কার দুইটা স্টেশনের দুটো ডিফারেন্ট অপারেশন করতেছে, ওই জায়গাটাই অল্প একটু মানে জাস্ট একটা জায়গায় ওখানে মডিউলার সিস্টেমটা অ্যাপ্লাই করছে। আচ্ছা, তো এখানে কি করে a modular production system is a contained manageable work unit that includes empowered work team, equipment and work to be executed। তাহলে এখানে কিওয়ার্ড কি, এটা হচ্ছে কন্টেইন মানে আবদ্ধ, খোলা না। যেমন যেটা হচ্ছে প্রোগ্রেসিভ বার্ডেন সিস্টেম, ওখানে কিন্তু যেটা সরল রেখা যাচ্ছে, এটা একটা সরল রেখা, এটাকে
ধরেন 4টা সুইং লাইন, এই 4টা সুইং লাইনের সামনে আমি চেয়ার দিলে জিনিসটা আরো বড় করতে পারতেছি না, লাইনটা স্টুডেন্ট আরো বেশি যাতে ক্যাপাসিটি বাড়ানো যায় এটা তো আমি করতে পারতেছি চাই। কিন্তু মডিউলারটা কন্টেইনড, বললাম না বৃত্তাকার, এটা হচ্ছে আবদ্ধ। এই যে আমি যদি একটা বৃত্ত এঁকে ফেলি এটা কি আমি এখন বাড়াতে পারবো? এটা এখানে ফিক্সড হয়ে গেল, এই অপারেশনটা এখানে ফিক্সড, এটা তাহলে ফ্লেক্সিবল না, এটা ফ্লেক্সিবল কারণ এটাকে আমি বাড়াতে পারতেছি, এখানে আমি জিনিসপত্র চেঞ্জ করতে পারবো। আর এখানে মানে এটা কম ফ্লেক্সিবল, এটা বেশি ফ্লেক্সিবল, ক্রস না এই লো ফ্লেক্সিবল আর এটা মোর ফ্লেক্সিবল। এখানে আমি চাইলে ভিতরে চেঞ্জ করতে পারবো, একে এই জায়গায় নিয়ে একে এই জায়গায় নিয়ে এরকম চেঞ্জ করতে পারবো। The number of এটা হচ্ছে কন্টেন্ট বুঝালাম। আর ম্যানেজেবল ওয়ার্ক ইউনিট কি? ম্যানেজেবল ওয়ার্ক ইউনিট হচ্ছে যে এমন একটা কাজ, যেমন ধরেন ওখানে হচ্ছে তারা সেলাই পারে, সুইং পারে, ওখানে আমি কাটিং করাতে পারবো না আমাদেরকে দিয়ে, যে হচ্ছে স্ট্রেট নাইফ সুন্দরভাবে এক একটা ডিজাইন একে একে কাটতে পারে। যেমন ধরেন আপনাদেরকে আমি একজনকে আমি কাটিং রুমে শিখাইলাম, মানে বা আপনারা একজন কাট করা শিখলেন, তার যদি হঠাৎ আমি সেলাই পাঠাই দিই সে কি হতে পারবে? ওখানে এটাই বুঝেছে যে ম্যানেজেবল ওয়ার্ক ইউনিট, যে এমন কাজ যেটা সে পারবে, সে মাল্টি স্কিল, কিন্তু তাকে অন্য অপারেশন দেওয়া যাবে না। আচ্ছা, দ্যাট ইনক্লুডস অ্যান এমপাওয়ার্ড ওয়ার্ক টিম। এমপাওয়ার্ড ওয়ার্ক টিম বলতে ওই যে সে কাটিং এর ভিতর ধরুন স্ট্রেট নাইফও চালাতে পারে, আবার কম্পিউটার দিয়ে সে হচ্ছে অটোমেটিক যে কাটিং হেড মানে সেমি অটোমেটিক মেশিনও চালাতে পারে, অটোমেটিক মেশিনও চালাতে পারে। সে সুইং এর ভিতরে সিঙ্গেল নিডলের সব অপারেশন পারে, লক স্টিচ, সে আবার ওভারলকেরও সব অপারেশন পারে, ফ্ল্যাট লকেরও সব অপারেশন পারে। এটা বুঝেছি। The number of teams in a plant varies with the size and needs of farm and product line. তাহলে একটা নির্দিষ্ট কোম্পানি, এটা শুধু টেক্সটাইল না, নির্দিষ্ট কোম্পানির আমার একটা নির্দিষ্ট প্রোডাক্ট তৈরি করতে যে পরিমাণ মানুষ লাগবে সেটার উপর বেসিস, মানে সেটার উপর বেস করে আমার টিমটা ছোট হতে পারে, বড় হতে পারে। সচরাচর তার 4 থেকে 15 জনের একটা মানে শ্রমিকদের দিয়ে একটা টিম গঠন করা হয়। এটা মূলত গার্মেন্টসের কথা বলতেছে, যে গার্মেন্টসে কাপড় সেলাই করার জন্য 4 থেকে 15 জনের এক একটা টিম দিয়ে মডিউলার সিস্টেমটা চালানো হয়। টিমস মে বি ইউজড টু পারফর্ম অল দ্য অপারেশন, ফুল গার্মেন্ট প্রোডাকশন অর সার্টেন পোর্শন অফ অ্যাসেম্বলি অপারেশন। তার মানে এই একটা ওয়ার্কার সে শুধু ওভারলক মেশিনের সব অপারেশনও পারতে পারে, অথবা সে ওভারলক, ফ্ল্যাট লক, সিঙ্গেল নিডল সব মেশিনই পারতে পারে। যাই হোক, এটা হচ্ছে সিঙ্গেল নিডলের হচ্ছে তাদের কি মাল্টি স্কিল হতেই হবে। সিঙ্গেল নিডলে একজন শুধু সাইড সিং করতেছে, এখানে সে শুধু সাইড সিং করলে হবে না, তাকে হয়তো স্লিভ অ্যাটাচ করা লাগতে পারে, শোল্ডার জয়েন্ট করা লাগতে পারে, এবং রিব অ্যাটাচ, নেক রিব অ্যাটাচ করা লাগতে পারে। মানে ওভারলকের সব অপারেশন তার পারা থাকতে হবে। এবার মডিউলার প্রোডাকশন সিস্টেমের একটা ছবি দেখি। আচ্ছা, লেখা বোঝা যাচ্ছে না? এখানে দেখাচ্ছে ফ্রন্ট প্রিপারেশন, ব্যাক প্রিপারেশন। ফ্রন্ট প্রিপারেশন আর ব্যাক প্রিপারেশন বলতে কি, আমার ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট হচ্ছে হেল্পার করে দিচ্ছে, ওই ম্যাচিং করে দেয় না ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট। আপনার স্লিভ অ্যাটাচ করার আগে কি কি লাগবে? বান্ডেল থেকে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটো লাগবে। হ্যাঁ, দুটো লাগবে। এই দুইটা একজন ম্যাচিং করে শোল্ডার জয়েন করতেছে, শোল্ডার জয়েন করে কলার অ্যাটাচ হচ্ছে। কলার অ্যাটাচ হওয়ার আগে এর থেকে আবার আরেকজন যে শার্টের কলারের ভিতর কলার ব্যান্ড আর কলার আলাদা করে সেলাই করতে হয়, কলারের চারিপাশে আলাদা করে সার্চিং করতে হয়, সেলাই করতে হয়, না হয় এখানে এক্সট্রা কাপড়, ওই যে সুতা, ওই রাফ এজ ফ্যাব্রিকের যে সুতাগুলো বের হয়ে থাকে সেগুলো রয়ে যায়। তো ওইদিকে একজন কলার প্রিপারেশন করতেছে, কলার প্রিপারেশন করার পরে এখানে কলার অ্যাটাচ করতেছে, কলার অ্যাটাচের পরে এদিকে আবার আরেকজন স্লিভ প্রিপেয়ার করতেছে, স্লিভের রাফ এজগুলো একজন কেটে ফেলতেছে, তারপরে স্লিভটাকে সে ম্যাচ করে সেলাই করে ফেলতেছে, করার পর স্লিভটা অ্যাটাচ হচ্ছে, অ্যাটাচ হয়ে সাইড সিং বটম হয়। মানে এখানে যে জিনিসটা দেখতেছেন কিছুটা প্রোগ্রেসিভ বান্ডেল সিস্টেমের সাথে মিলতেছে। পোলো টি-শার্ট পোলো নাকি শার্ট নাকি টি-শার্ট, এইটা হচ্ছে শার্ট। কেন শার্ট? পোলো শার্টে কিন্তু কলার আলাদা করে প্রিপারেশন করতে হয় না। আপনারা কি কেউ পোলো শার্ট পরে আসছেন
টুকরা কয়টা বলতে পারবেন? একটা। আর এই যে আমি যে শার্ট পরে আছি এর কাপড়ের টুকরা কয়টা? দুইটা। আবার ভিতরে কিন্তু প্যাডিংও দেওয়া হয় বা ইন্টারলাইনিং দেওয়া হয়, তাই না? তো তাহলে এখানে প্রিপারেশন পদ্ধতিটা, এই কলারের প্রিপারেশন পদ্ধতি আর এটার প্রিপারেশন পদ্ধতি সেম হবে? এটা তো একজনই সে ডাইরেক্ট কলারের পিসটা নিয়ে ভাঁজ দিয়ে অ্যাটাচ করে দিতে পারবে, আর এটা একজন প্রিপারেশন মানে এটা একজন তৈরি করতে হবে আগে, এটা কিছু সেলাই করতে হবে। এই যে আবার টপি স্টিচ আছে উপরে, এখানে সেলাই আছে, তারপর আইরনের বিষয় আছে। হ্যাঁ আয়রন শেষে গিয়ে করবে, আবার আগেও কিছু জায়গায় করে ওটা বাইরে রিকোয়ারমেন্ট অনুযায়ী। তাহলে এই যে the section shown in figure are built according to average garment produce, যে একটা গড়পড়তা একটা গার্মেন্টসের যে অপারেশনগুলো থাকে এটা ওরা এভাবে ফিগারের মাধ্যমে দেখাইছে এবং এইভাবে লাইট হয়তো সেটআপ হয়। সেখানে ভাগ ভাগ কি আছে? কলার প্রিপারেশনের একটা কাজ আছে, স্লিভ প্রিপারেশনের কাজ আছে, আর ফ্রন্ট আর ব্যাক প্রিপারেশন। ফ্রন্ট আর ব্যাক প্রিপারেশন বলতে কি বোঝাচ্ছে? আপনার ব্যাকে কিন্তু ওই যে 3 পার্ট জয়েন্ট একটা অপারেশন ছিল আমাদের কাছে যেদিন ল্যাব ক্লাস করা হলো, মনে আছে? যেমন আমার যে ব্যাগটা এখানে হেম আছে না, হেমের সাথে নিচে ব্যাক পার্ট আছে, উপরে কলার আছে, হ্যাঁ। তো এটা ব্যাক প্রিপারেশনের অংশ। ফ্রন্ট প্রিপারেশনে কি আছে? ফ্রন্ট প্রিপারেশনে এখানে কি প্লাকেট অ্যাটাচ করতে হচ্ছে না, বাটন অ্যাটাচ এগুলো অবশ্যই শেষে করা হয়। তো আমার যে প্লাকেট অ্যাটাচ করা হচ্ছে এখানে যে অ্যালাউন্স দিয়ে ফ্যাব্রিক আছে, উপরে যে টপ স্টিচ করতে হচ্ছে, এটা কি ফ্রন্ট প্রিপারেশন? বুঝতে পারছেন? হ্যাঁ, পকেটও আগে করতে হবে, ফ্রন্ট পার্টে আলাদা করে সেলাই করে করতে হবে। এগুলো সবই ফ্রন্ট প্রিপারেশন। আর ব্যাক প্রিপারেশন হচ্ছে যেটা দেখালাম যে হেম বলতেছি কি জানো, ইয়োক অ্যাটাচ করতেছি ব্যাক পার্টের সাথে। আচ্ছা, তারপরে এই যে অ্যাসেম্বলিং অপারেশন কি? অ্যাসেম্বলিং অপারেশন হচ্ছে ক্লোজিং, সেটিং কলারস এন্ড স্লিভস। সেটিং কলারস এন্ড স্লিভ কি, যে আয়রন করার যে কথাটা বললেন কি, এগুলা একটা স্ট্রাকচারে আনা। এটা তো সেলাই করার সময় হয়তো সাজানো গোছানো থাকে না, এলোমেলো থাকে। এগুলোকে আমার যে এন্ড গার্মেন্টের যে শেপ, ওই শেপটা দেওয়া। আর ফিনিশিং অপারেশন কি? এই যে বাটন হোল বললাম, বাটন হোল, তারপর বাটন অ্যাটাচ, তারপর ব্লাইন্ড স্টিচ। ব্লাইন্ড স্টিচ কি? ব্লাইন্ড স্টিচ হচ্ছে মাঝে মাঝে এই কাগজে খুলে আসে, হ্যাঁ, টেম্পোরারি কিছু স্টিচ দেওয়া লাগে, মানে এটা ফিনিশিং এর কাজ আর কি, ব্লাইন্ড স্টিচ। এখন ব্লাইন্ড স্টিচ এখন হয়তো ওইভাবে দেওয়া হয় না সব জায়গায়। যেমন ধরেন ক্লিপ, এখন ক্লিপ দিয়ে আটকে রাখা হয় না একটা শার্টকে যখন আপনি প্যাকিং করতেছেন। আর ব্লাইন্ড স্টিচ হচ্ছে এমন একটা স্টিচ, ব্লাইন্ড স্টিচিং ধরুন আচ্ছা, আরেকটা ব্লাইন্ড স্টিচ আপনারা নিজেরা দেখছেন কিনা জানি না, এই এক্সাম্পলটা হয়তো নিজেদের দেখার কথা। টেইলারে যখন নিজেরা কোনো শার্ট বা প্যান্ট সিলাবেন, অর্ডার দিবেন, অর্ডার দেওয়ার পর প্রোডাক্টটা পাওয়ার পরে আপনার যে একটা বডি মেজারমেন্ট সে নিছে, ওই একটা কাগজে লেখা থাকে না, ওই কাগজটা কিন্তু আপনাদের প্যান্টে বা শার্টে কোনোদিন দেখছেন সেলাই করা আছে? কাগজটা সেলাই করা থাকে, ওটা টান দিয়ে তুলে ফেলতে হয়, মনে হয় না দেখে হ্যাঁ বলতেছে ওইটা ব্লাইন্ড স্টিচ, যে এই জিনিসটা সে দিয়ে দিল আপনাকে আইডেন্টিফাই করে, এবং এটা আপনিও শিওর হলেন হ্যাঁ ও এটা দেখেই আমার এই গার্মেন্টটা বানাইছে, কারণ আমার গার্মেন্টের সাথে আমার মেজারমেন্ট, আমার নাম, যে তারিখে অর্ডার দিয়েছি ওইটাই আছে। আচ্ছা, মডিউলার প্রোডাকশন সিস্টেমের অ্যাডভান্টেজ কি? এখানে সব লেবাররাই মোটামুটি একই লেভেলে থাকে। যেমন আপনারা যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পর হয়তো অনেকের টেক্সটাইল নিয়ে আগে কিছু নলেজ আছে, কম বেশি, অল্প বেশি, আর অনেকের হয়তো টেক্সটাইল নিয়ে কোনো নলেজই থাকে না। কিন্তু ফোর্থ ইয়ারে যখন আপনারা এখানে এসে বসে আছেন, আপনাদেরকে আমি যদি একটা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিংয়ের বেসিক ফ্লো চার্ট বলি, সবাই মোটামুটি বলতে পারবেন। আবার মার্চেন্ডাইজিংয়ে কী কী কাজ করতে হয় এবং মার্চেন্ডাইজিংয়ে টিএনএ, এখন যদি আমি ইনস্ট্যান্ট বলি হয়তো আপনারা 50% মানে মনে করে অ্যাটলিস্ট 50 to 70% টিএনএ বলে দিতে পারার কথা। টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যান হয়তো মানে 50% হলেও পারবেন।
দ্বারা কি বোঝাচ্ছি, এটা দ্বারা যে মডুলার সিস্টেমটা আপনাদের এই যে 4th ইয়ারের স্টুডেন্টদের সাথে মিলে, যে অ্যাজ দ্য স্টুডেন্টস অফ অল লেভেল আর সেমি স্কিল ট্রেনিং, মানে তারা সবাই মোটামুটি একটা লিমিটের ভিতর থাকে, মানে নিজেদের স্কিলের তফাৎ হয় না খুব বেশি, মোটামুটি একই রকম স্কিল সেটের ওয়ার্কাররা মডুলার প্রোডাকশন সিস্টেমে থাকে। ব্যাপারটা বুঝতে পারছেন? সেম স্কিল সেটের ওয়ার্কাররা মডুলার প্রোডাকশন সিস্টেমে থাকে। ফাস্ট থ্রুপুট টাইম, প্রোডাক্টিভিটি ইজ হায়ার কম্পেয়ার টু ইন্ডিভিজুয়াল সিস্টেম। এটা দ্বারা কি বোঝাইছে, যে একটা টেইলর সিস্টেমে, টেইলরিংয়ে, মানে যেখানে একজন সব গার্মেন্ট তৈরি করে, তার চেয়ে এটা কি দ্রুত নাকি ধীর? একজন টেইলরের চেয়ে তো অবশ্যই এটা দ্রুত, কিন্তু ওটা আবার প্রোগ্রেসিভ বান্ডেলের চেয়ে এটা একটু কম দ্রুত হবে, একটু স্লো হবে। এই যে হাই ফ্লেক্সিবিলিটি বলতে কি বুঝাইছে? ফ্লেক্সিবিলিটি কিন্তু দুই দিক থেকে তুলনা করা যায়, এটা একটু খেয়াল করবেন। যে ওখানে আমি যেটা প্রোগ্রেসিভ বান্ডেল সিস্টেম যেটা আঁকছি, এখানে হচ্ছে আমি যদি নতুন মেশিন অ্যাড করতে চাই, ওই সিস্টেমটাতে নতুন মেশিন অ্যাড করতে পারবো, ওই দিক থেকে ওইটা ফ্লেক্সিবল। বুঝতে পারছেন? আর এই মডুলার প্রোডাকশন সিস্টেম কোন দিক থেকে ফ্লেক্সিবল? এটা হচ্ছে দ্য সিস্টেম ইজ ভেরি এফিশিয়েন্ট ফর প্রোডিউসিং ভ্যারাইটি অফ স্টাইল ইন রিজনেবল কোয়ান্টিটি। ভ্যারাইটি অফ স্টাইল মানে কি, যে আপনারা 10 ব্যাচের যে 12-13 জন আপনারা ফ্রেন্ড আছেন, আপনারা মিলে ভাবতেছেন পাঞ্জাবি শিলা। এবার পাঞ্জাবিতে একজন প্রত্যেকের ইচ্ছা হচ্ছে নিজেদের নামের যে প্রথম অক্ষরটা কি করা থাকবে, এমব্রয়ডারি করা থাকবে। এটা প্রোগ্রেসিভ বান্ডেল সিস্টেমে করা সম্ভব, কিন্তু এটা মডিউলার সিস্টেমে করা সম্ভব হবে। কেন করা হবে সম্ভব হবে? কারণ এখানে যে ওয়ার্কাররা আছে তারা বেশি স্কিল এবং তারা ডিফারেন্ট টাইপ অফ মেশিন অপারেট করতে পারবে। তো একজনেরটাতে টি করে দিল, টি ডিজাইন করে দিল, আরেকজনেরটাতে এ ডিজাইন করে দিল, আরেকজনেরটাতে এম ডিজাইন করে দিল, আরেকজনেরটাতে মানে আরও যা আপনাদের ইনিশিয়ালস আছে অ্যাসেম্বল করে দিল। এটা কিন্তু এই যে কোথায় মডিউলারে পসিবল হবে, যেটা প্রোগ্রেসিভ বান্ডেলে পসিবল হতো না। কনসিস্টেন্সি ইন প্রোডাকশন, মোটামুটি কনসিস্টেন্সি বলতে কি বোঝাচ্ছে? যে অ্যাবসেন্টিজম, একটা ওয়ার্কার যদি না আসে তার কাজটা আরেকজন করে দিল, তো তাহলে ওখানে কাজের একটা ধারাবাহিকতা থাকবে, এমন না যে কাজটা থেমে যাবে। যেটা প্রোগ্রেসিভ বান্ডেলে যেটা হয়, যে প্রোগ্রেসিভ বান্ডেল সিস্টেমে ধরেন যে লেভেল অ্যাটাচ করতেছে, লেভেল অ্যাটাচ এর অপারেশন তো একজনকে দিয়ে করানো হয়, ও আজকে আসে না। লেভেল অ্যাটাচের অপারেশন যদি ও আজকে না আসে, এই যে একটা গ্যাপ তৈরি হয়ে যাবে, এটা তখন আর সামনে যাবে না, কনসিস্টেন্ট থাকবে না। তখন অন্য আরেক জায়গা থেকে মানুষ ভাড়া ধার করে এনে এখানে গ্যাপটা ফিল করতে হবে। এটাই বুঝেছি। অটোমেশন অ্যান্ড স্পেশালাইজেশন ক্যান বি ডান, যেটা উপরে ছিল যে হাই ফ্লেক্সিবিলিটি, যে এখানে আপনি চাইলে কাস্টমাইজেশন করতে পারবেন। কাস্টমাইজেশন মানে কি, আমার যদি অটোমেশন ইউজ করা লাগে, কোথাও অটোমেটিক কোনো মেশিন ইউজ করা লাগে, ওটা করা পসিবল হবে, কারণ এখানে এই ওয়ার্কাররা স্কিলড হয়। আর এই যে a worker of team can perform multiple functions depending upon their skill, his or her skill. এবার ডিসঅ্যাডভান্টেজে আসি, এখানে অনেক বেশি ক্যাপিটাল লাগবে, ইকুইপমেন্টে অনেক বেশি ক্যাপিটাল লাগবে। কার তুলনায়? এটা হচ্ছে ওই যে টেইলরদের তুলনায়, যে সিঙ্গেল একটা মেশিন করতেছে তার চেয়ে এখানে অনেক বেশি কস্ট বাড়বে। প্রোগ্রেসিভ বান্ডেলে কস্ট আরও বেশি, কারণ ওখানে মেশিন আরও বেশি, ইকুইপমেন্ট। আর ইনিশিয়াল ট্রেনিংয়ে অনেক ইনভেস্টমেন্ট করতে হবে, ওয়ার্কারদের পিছনে টাকা এবং শ্রম দুটোই দিতে হবে। ওয়ার্কাররা যে অনেকগুলো মেশিনে পারদর্শিতা অর্জন করবে, এটার জন্য তাদের পিছনে খরচ করতে হবে বা সময় দিতে হবে। যদি টিমমেটদের ভিতরে বন্ডিং না থাকে, একটা গ্রুপের যে মানুষ যারা আছে তাদের ভিতরে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে, যে একজন একটা কাজ পারে না ওইটা আরেকজন বসায় দিল, এই স্কিলের যদি না থাকে, যে একজনের স্কিলটা গ্যাপটা আরেকজন ফিল আপ করে দিচ্ছে, এটা যদি না থাকে তাহলে এখানে প্রোডাকশনটাই লস হবে, লস ইন প্রোডাকশন। ব্যাপারটা বুঝছেন? Dependency on the team for whole production, as all operators are involved in the work to maintain quality of garment. এটা প্রোগ্রেসিভ বান্ডেল সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য, যে একটা গার্মেন্ট প্রডিউস করার জন্য সবগুলো ওয়ার্কারের উপরে ডিপেন্ড করতে হচ্ছে। আপনি হচ্ছে আর 15 মিনিট পরে ঢুকবেন, 15 মিনিট পরে ঢুকবেন। আচ্ছা, even though productivity is high, still the high skilled operator required to perform
সিম্পল অপারেশন উইদিন দ্য সেকশন। প্রোডাক্টিভিটি যদি হাইও হয়, এখানে হাই স্কিল্ড ওয়ার্কার হচ্ছে দরকার হয় সিম্পল অপারেশনের জন্য। মানে ব্যাপারটা আমি বুঝাই, একজন ধরেন খুবই স্কিল্ড অপারেটর, সে হচ্ছে সাইট সিম ঘন্টায়, যেখানে তার টার্গেট 100 পিস, সে সাইট সিম অপারেশন ঘন্টায় 150 পিস করতে পারে। কিন্তু তারপরও এখানে ওই যে তাকে ওই 100 পিসই করতে হবে, কারণ তার আগে যতটুকু আসবে মানে তাকে টিম, তার এক্সট্রা প্রোডাক্টিভিটিটা এখানে কাজে লাগে না, তার এক্সট্রা স্কিলটা। সে একা একা করলে হয়তো আরো বেটার পারফরমেন্স করতে পারতো, কিন্তু সে টিমের অংশ হওয়াতে টিম যতটুকু করবে ও ততটুকুই করবে। টিম ম্যানেজমেন্ট করা টিমের অংশ হিসেবে, টিম ম্যানেজমেন্ট তো সে করতেছে না, সে হচ্ছে পার্ট অফ দ্য টিম। আচ্ছা, গ্রুপ অফ পিপল আর ইনভলভড ইন ইচ সেকশন। প্রত্যেকটা সেকশনেই একটা নির্দিষ্ট গ্রুপ অফ পিপল থাকে। সো উই রিকোয়ার মোর ওয়ার্কিং প্রসেস WIP which increases the inventory cost। তাহলে প্রত্যেকটা সেকশনে যেহেতু কিছু কিছু মানুষের হাতে নিয়ন্ত্রিত, সব জায়গায় WIP কি বোঝায়? WIP হচ্ছে ওয়ার্কিং প্রোগ্রেস, মানে প্রত্যেক জায়গায় কাজ আমার জমা করে রাখতে হবে। বুঝতে পারছেন? মানে আপনাদেরকে যে আমি কাজ দিব, এই কাজটা দেওয়ার জন্য আগের জায়গা থেকে আমার কিছু কাজ জমা করে রেডি রাখতে হবে আপনাদের জন্য। আপনারা যখন হাতের কাজ শেষ করবেন তারপরে এটা নিয়ে, এই জন্য এই যে ইনভেন্টরি, এটা আমি জমা রাখতেছি কোথায়? কোনো একটা ইনভেন্টরিতে জমা রাখতেছি। ব্যাপারটা বুঝতে পারছেন? যেমন যে আমি এক্সাম্পল দিয়ে কি বললাম, কাঠ প্যানেলের যখন এক্সাম্পল দিলাম, যে কাঠ প্যানেলের কাঠ আজকে 25শে জানুয়ারি হয়ে গেছে, আপনাদের এখানে স্টাইলটা ফিট হবে 28শে জানুয়ারি, তাহলে বাকি 3 দিন কোথায় রাখতে হবে আমাকে? ইনভেন্টরি রাখতে হবে। এইটা একটা ডিসঅ্যাডভান্টেজ, যে ইনভেন্টরি আমার ইনভেন্টরি খরচ বাড়তেছে। আচ্ছা, as this is not bundling system, there are more chances of shade and size variation। এই যে বান্ডল সিস্টেমে আমার কিন্তু একটা নির্দিষ্ট কাপড়ের রোল থেকে নির্দিষ্ট প্লাই হচ্ছে, সেই নির্দিষ্ট প্লাইয়ের পিস দিয়ে আমি ওই গার্মেন্টটা সেলাই করতেছি, সেখানে শেড ভেরিয়েশন নাই। আর এখানে যখন আমাকে কেটে একসাথে টুকরোগুলো দিয়ে দিবে, আমি একটা একটা টুকরা নিয়ে ম্যাচ করে সেলাই করতেছি চোখের আন্দাজে। এখানে কিন্তু কোনো নাম্বারিং সিস্টেম নাই। এই যে আমার যে চারটা পার্টে ধরেন আমার ঠিক যেটা নাম্বারিং সিস্টেম, সেখানে চারটাতে আমি লিখতেছি এ, তারপরে লিখতেছি বি, প্রোগ্রেসিভ বান্ডল সিস্টেম যেটা হচ্ছে, সেখানে কিন্তু বির সাথে এ সেলাই করে যাওয়ার চান্স আছে। কথাটা বুঝছেন? এক গ্রুপের একটা সেট, কিন্তু মডিউলারে এখানে হচ্ছে সব একসাথে কেটে দিয়ে দেয়, তো ওখানে একটা মিক্স আপ হয়ে যাওয়ার চান্স থাকে। ওই জন্য শেড মিক্স আপ হয়ে গেলে তখন এই যেভাবে শেড ভ্যারিয়েশন হয়ে যেতে পারে। শেড ভ্যারিয়েশন লাগতেছে না, এখানে দুটো পার্ট শেড ভ্যারিয়েশন হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। আচ্ছা, এবার হচ্ছে ইউনিট প্রোডাকশন সিস্টেম। ইউনিট প্রোডাকশন সিস্টেমটা মূলত কি? ছবি তো দেখতেছেন, বেটেক্সে কে গেছিলেন আর কে জানাই? হ্যাঁ, অনেক জায়গায় এই যে বেটেক্সে কিন্তু এরকম ছিল প্রোডাকশন সিস্টেমটা, উপরে একটা অটোমেটিক হ্যাঙ্গার এবং অটোমেটিক ট্রে ছিল, প্রত্যেকে একটা অপারেশন করে ঝুলে দিচ্ছিল। মানে ওখানে বান্ডেল আকারে যাচ্ছিল না, ওখানে এক পিস করে গার্মেন্ট যাচ্ছিল। এবং এইটা আপনাদেরকে বলতেছি, এটা হচ্ছে মূলত হাই SMV, হাই স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু যেসব গার্মেন্টসের। ধরেন একটা জ্যাকেট, সেদিন যে শার্টটার অপারেশন ব্রেকডাউন দেখাইছিলাম ল্যাব ক্লাসে, ওই শার্টটার অপারেশন ব্রেকডাউন কত বেরোছিল মনে আছে? 13.23। তাহলে এই জ্যাকেটটার SMV কত হবে চিন্তা করেন। এই জ্যাকেটটার SMV তো অবশ্যই, মানে এই জ্যাকেটগুলা একটা সুইং লাইনে দিনে মাত্র 100 পিস 150 পিস করে বের হয়। দিনে যদি 8 ঘন্টা হয়, 8 ঘন্টায় যদি 160 পিস বের হয়, তাহলে প্রতি ঘন্টায় কয় পিস বের হচ্ছে? 20 পিস। 40 জন ওয়ার্কার যদি 20 পিস করে তৈরি করে, তাহলে SMV কত চিন্তা করেন? 60 SMV, 60 বা হচ্ছে 70 এর করে SMV, 50 60 70 ভিতরে কতটুকু স্টাইল আছে, ডিজাইন আছে, কতগুলো ফ্যাব্রিকের কাট প্যানেল আছে, এটার উপর ডিপেন্ড করে SMV হচ্ছে। তো তাহলে ইউনিট প্রোডাকশন সিস্টেমে এইভাবে এক পিস করে তারা করে, ওখানে বান্ডল নেই। হ্যাঁ, আপনার ভিতরে কোনো জায়গায় লাইনিং দিতে হচ্ছে, ইন্টারলাইনিং, এই জন্য সেকশনগুলো আলাদা রেডি করতে হয়। ফ্রন্ট সেকশন আলাদা রেডি করতেছে, বা তারপর ব্যাক সেকশন আলাদা রেডি করতেছে, স্লিভ আলাদা প্রিপারেশন করতেছে, তারপরে কাফ আলাদা প্রিপারেশন করতেছে, কলার আলাদা প্রিপারেশন করতেছে। ওই জন্যই তো এই প্রত্যেকটার ভিতরে আবার ইন্ডিভিজুয়াল পার্ট আছে। এই
এই জন্য এগুলো আলাদা করে করে তারা কি প্রিপেয়ার করতেছে, হ্যাঁ প্রিপেয়ার করতেছে আলাদা করে। তাহলে ইউনিট প্রোডাকশন সিস্টেম ইজ এ টাইপ অফ লেআউট দ্যাট ইউজেস অ্যান ওভারহেড ট্রান্সপোর্টার সিস্টেম। এটা একটু খেয়াল করেন, এই যে ওভারহেড ট্রান্সপোর্টার সিস্টেম, উপরে উপরেই একটা হচ্ছে একটা কি বলবো অটোমেটিক একটা চেইন চলতেছে, হ্যাঁ কনভেয়ার বেল্টের একটা চেইন চলতেছে, সেখানে ইয়ে আছে হ্যাঙ্গার ঝুলানো আছে। তো এক একটা অপারেটর তার অপারেশনটা করে উপরে ঝুলাই দেয়, মানে এখানে এক পিস করে করে তৈরি হচ্ছে। মানে এই জ্যাকেটটার একজন কলার প্রিপেয়ার করে সে ঝুলাই দিলে কলারটা এই যে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট আগে আরো দুজন রেডি করছে, তারাও ঝুলাই দিছে। তারপর যেগুলো জোড়া লাগাবে একসাথে যেগুলো জয়েন করবে তার কাছে এই তিনটা জিনিস গেছে, যাওয়ার পর সে তার অপারেশনটা এই যে শোল্ডার জয়েন করে দিছে, শোল্ডার জয়েন করে সেও ঝুলাই দিছে, ঝুলাই দেওয়ার পর শোল্ডার জয়েনের পর এই যে কলার অ্যাটাচ করতেছে আরেকজন ঝুলাই দিছে, তারপর একজন এই স্লিপ অ্যাটাচ করতেছে ঝুলাই দিছে, আরেকজন এই স্লিপ অ্যাটাচ করতেছে সেও ঝুলাই দিছে। মানে বুঝতেছেন সে একটা গার্মেন্টসই এভাবে এতজনের হাতে যাচ্ছে, তারা নামাচ্ছে অপারেশন করতেছে আবার কি ঝুলাই দিচ্ছে। মাথার উপরে গেছে না স্যার, সবসময় মানে একটা বড়শি করে করে চলে যাচ্ছে, আচ্ছা। In the unit production system there are hangers. One hanger have multiple clips containing all parts of single garment. তাহলে এই যে এক একটা হ্যাঙ্গারে আমার যতগুলো গার্মেন্ট পার্ট হবে ততগুলো ক্লিপ লাগানো আছে এবং প্রত্যেকটা ক্লিপে আমি প্রত্যেকটা পার্ট একটা একটা করে ঝুলাই দেব, যার যখন জয়েন করা দরকার সেই খুলে জয়েন করে দিবে। ওকে, all parts of the for the single garment are advanced through stitching line together by means of hanging carrier that moves along an overhead conveyor, which is conveyor pass করতেছে। Hanging carrier can be moved manually by the operator using button after completing single operation or by computerized system. তাহলে এই বাটন এই উপরে যে কনভেয়ার বেল্ট এটা যে ঘুরতেছে এটা অটোমেটিক হতে পারে, সেমি অটোমেটিক হতে পারে। অটোমেটিক কি? অটোমেটিক হচ্ছে এটা ঘুরতে থাকবে, আমি হচ্ছে আমার গার্মেন্ট দিয়ে দিলাম, পাশের জন তখন বুঝে নামাই দিবে, অথবা আমি হচ্ছে যখন আমার কাজ শেষ হয়ে যাবে আমি ঝুলাই দিয়ে বাটন চাপ দিলে এই ধরেন কি 3 টাইলস, আমি এক টাইলসে দাঁড়ায় আছি, এখানে আপনাদের সামনে কল্পনা করেন এক টাইলসে এটা আছে, বাটনটা চাপ দিলে এটা 2 টাইলস আরো আগায় যাবে, বুঝতে পারছেন? পাশের অপারেটর কাছে গেল, সে তখন নামাই নিবে। লোড অল দ্য পিসেস অফ সিঙ্গেল গার্মেন্ট ইন এ প্রোডাক্ট ক্যারিয়ার। এই যে প্রত্যেকটা ওই হ্যাঙ্গারকে প্রোডাক্ট ক্যারিয়ার বলতেছে, যে একটা সিঙ্গেল গার্মেন্টের যতগুলো টুকরা ওইটা আমার একটা প্রোডাক্ট ক্যারিয়ার বা একটা হ্যাঙ্গারে আমি ঝুলাই দিচ্ছি। দ্য প্রোডাক্ট ক্যারিয়ার উইথ পিসেস উইল বি রাউটেড থ্রু দ্য ডিফারেন্ট অপারেশন স্টেপস। তাহলে আমার হচ্ছে ডিফারেন্ট অপারেশন স্টেপস কি? এখানে শোল্ডার জয়েন্ট আছে, স্লিভ অ্যাটাচ আছে, কলার অ্যাটাচ আছে, কাফ অ্যাটাচ আছে, সাইড সিম আছে, তারপরে নিচে হেম অ্যাটাচ আছে, জিপার অ্যাটাচ আছে। এই ডিফারেন্ট যে অপারেশন, এই অপারেশন স্টেপের ভিতর দিয়ে ওই কনভেয়ার বেল্টটা যাবে, আমার অপারেশন ব্রেকডাউন ফলো করে। আচ্ছা, at every machine or operation the patented chain will position the product ideally. তাহলে প্রত্যেকটা মেশিন অথবা অপারেশনে এই চেইনটা মানে আমার যেটা বললাম যে প্রসেস ফলো করে যেতে থাকবে। completed the product arriving to an unloading station, শেষে যেখানে আমার ইন্সপেকশন হবে ওটা হচ্ছে আনলোডিং স্টেশন। ওখানে প্রত্যেকটা কমপ্লিট গার্মেন্ট আমরা বের করে মানে আনলোড করবো, নামাই দেবো। তারপরে আবার এই যে এমটি প্রোডাক্ট